আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বার্থ অক্ষুণ্ণ রেখে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি মেনে চলবে সরকার। মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন। 2035 সালের মধ্যে কর জিডিপির 15% বাড়াতে চায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা। ঋণ খেলাপিদের প্রতি কঠোর হতে ব্যবসায়ীদের সুপারিশ। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে দ্রুতই অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না পুলিশ। দেশে তেল গ্যাসের মজুদ আছে মার্চ পর্যন্ত। যুদ্ধ দীর্ঘায়িত হলে সংকটের আশঙ্কা জ্বালানি মন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার কাছে সহযোগিতা চেয়েছে সরকার। এবং ইরানের সাবমেরিন ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজে ডুবিতে দেশের অন্তত 87 জনের মরদেহ উদ্ধার। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি মেনে চলতে আপত্তি নেই সরকারের। ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে সরকারের এই মনোভাব তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির জানিয়েছেন, চুক্তিটি প্রয়োজনের সংযোজন বা পরিবর্তনেরও সুযোগ রয়েছে। তারা জানান, ঢাকার সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। 3 দিনের সফরে এখন ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরের প্রথম দিন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন পল কাপুর। দীর্ঘ প্রায় 1 ঘণ্টা দুই দেশের সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় দুজনের। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কোনো কথা না বললেও আলোচনা ভালো হয়েছে বলেন পল। পরে ব্রিফিংয়ে বৈঠকের আলোচ্য বিষয়গুলো খোলাসা করেন পররাষ্ট্রমন্ত্রী। মিস্টার কাপুর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। রোহিঙ্গা বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে এবং এই বিষয়টা ওনারা একমত যে আমাদের সমাধানের দিকে এখন তাকাতে হবে। এ সময় বিশ্ব অর্থনীতির স্বার্থে মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রতি ঢাকা আহ্বান জানিয়েছে বলে জানান ডক্টর খলিল। তিনি বলেন, আলোচনায় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতি নিয়ে কথা হলেও তা দীর্ঘ হয়নি। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। পরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেন পল কাপুর। সামরিক কোনো বিষয়ে আলোচনা না হলেও শুল্ক বাধা দূর করে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষে ওই দিন রাতে ঢাকা ছাড়বেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তনের মাধ্যমে এই খাতের সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত গোলটেবিল আলোচনায় এই কথা বলেন তিনি। এ সময় দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে ঋণ খেলাপিদের প্রতি কঠোর হওয়ার সুপারিশ করেন ব্যবসায়ী নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। বাংলাদেশের উন্নয়নে নতুন সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদে অগ্রাধিকার বিষয় নিয়ে গবেষণা সংস্থা সিপিডির গোলটেবিল বৈঠক। এতে অংশ নেয় বিভিন্ন খাতের বিশিষ্টজনেরা। যে সমস্ত নির্দিষ্ট সুপারিশ এসেছে আমরা সেগুলো নিয়ে আমরা প্রকাশ করব। এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। আপনার রিসেলের পাশাপাশি আপনাকে রিফাইন্যান্সও করতে হবে। আপনাকে দেখেন রিফাইন্যান্স করলে ওই ইন্ডাস্ট্রিটা কি রুখে দাঁড়াতে পারছে কি পারছে না, যদি পারে আপনাকে এটা সার্ভিস করতে হবে। এই যে 300টা ফ্যাক্টরি বিজিএম এর বন্ধ হয়ে গেল, এর মধ্যে আমি মনে করি বেশ অর্ধেকই হচ্ছে ব্যাংকের দোষ। আলোচনায় উঠে আসে চলমান যুদ্ধে জ্বালানি সংকটের বিষয়। উৎপাদন অব্যাহত রাখতে দ্রুত জ্বালানি নিশ্চয়তায় সরকারের প্রতি দাবি জানান বিজিএমইএ সভাপতি। খেলাপি হয়েছেন
তাদের যদি কোনো লজিক্যাল কারণ থাকে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, বাট এইটা কোনো সংস্কৃতি হইতে পারবে না যে প্রতিনিয়তই একই কোম্পানি একই প্রতিষ্ঠান খেলাপি হবে না। আর প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা জানান, বিগত সরকারের দেশি বিদেশি পাহাড় সম ঋণ বর্তমান সরকারের বড় বোঝা। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর কথাও জানান তিনি। কর যদি এই পৃথিবীর সবচেয়ে নিচের তলানির দিকে থাকে তাহলে তো হবে না। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 2035 সালের মধ্যে কর জিডিপির এর যে অনুপাত সেটা 15% নিয়ে যাওয়া। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অপচয় রোধ ও সিস্টেম লস কমাতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে শিগগিরই অভিযানে নামার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনী সংঘবদ্ধ আছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে চেইন অফ কমান্ড মেনে চলার পরামর্শ দেন। বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি, জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি যে পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু। চলতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, মে মাস থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে। এছাড়া কৃষিমন্ত্রী আমিনুর রশিদ জানান, পয়লা বৈশাখের মধ্যে 9টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ শুরু হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও কৃষক কার্ড সংক্রান্ত সেলের সভা শেষে একথা জানান মন্ত্রীরা। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। 2 নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা আশা করছি যে পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারবো। এখন 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলার 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে তীব্র জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। যে মজুদ আছে তা দিয়ে মাসখানেক চলবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। যুদ্ধ দীর্ঘ হলে বাড়তে পারে জ্বালানির দাম। বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বিকল্প উপায়ে সংকট সমাধানের চেষ্টা চলছে। মার্কেটে আলোকসজ্জা সীমিত করা, ব্যক্তিগত পরিবহন কম ব্যবহার সহ জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানান মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপুল। আমেরিকার কূট চালে জ্বলছে মধ্যপ্রাচ্য। তার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আরব দেশগুলো থেকে জ্বালানি উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। ফলে বিশ্ব বাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম, যার ধাক্কা লেগেছে বাংলাদেশেও। পৃথিবীর মধ্যে আছে, গ্লোবের মধ্যেই তো আমরা আছি, তা আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে। যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেল ও গ্যাসের যে মজুদ আছে তা দিয়ে এই মাস চলবে। তবে যুদ্ধ দীর্ঘ হলে বাড়বে সংকট। যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া সহ বিকল্প বাজার থেকে জ্বালানি কেনার চেষ্টা চলছে বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী। এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। মার্চের পরে আমাদের যেসব কমিটমেন্টগুলো আছে ওগুলো যদি ঠিক হয়ে যায়, চলে আসে, তাহলে থাকবে না। এ অবস্থায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছে সরকার। মার্কেটের আলোকসজ্জা সীমিত করা, ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এই যে এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোকসজ্জা করার প্রয়োজন নেই। যাদের গাড়ি আছে তাদেরকেও একটু চলাফেরা কম করে যদি করতেই হয়
পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য। মন্ত্রী জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার হচ্ছে, যা বন্ধে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এবং এই ডিজেল সেল হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বর্ডারের উপরে চলে যাচ্ছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, টর্পেডো দিয়ে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়া হয়। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিনের আরেক হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় অন্তত 87 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ওমানের উত্তরে হরমুজ প্রণালীতে কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে 1045 জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, তেহরান সহ ইরান জুড়ে দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় অনেক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত এনেছে ইরান। দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সিআর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলা চালায় দেশটি। এই পরিস্থিতিতে রিয়াদ, কুয়েত এবং বৈরুতে মার্কিন দূতাবাস বন্ধ করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে বলা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক ভিডিও বার্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ইরানে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আদিব মোহাম্মদের রিপোর্টে বিস্তারিত। By order of the President of the United States and the Secretary of War. মিডল ইস্ট আই বলছে, মধ্যপ্রাচ্য জুড়ে 19টি দেশে প্রায় 50,000-এর মতো আমেরিকান সেনা রয়েছে, আর 8টি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। কিন্তু ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় জানালেন, ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরিতে 50,000-এর বেশি সেনা, 200-র বেশি যুদ্ধ বিমানের পাইলট এবং 2টি রণতরী অংশ নিচ্ছে। These forces bring a massive amount of firepower, representing the largest buildup by the U.S. in the Middle East in a generation. সেন্টকমের প্রধান বলছেন, হামলার প্রথম 100 ঘণ্টাতেই ইরান জুড়ে 2000-এর মতো লক্ষ্যবস্তুতে 2000-এর বেশি বোমা ফেলে আঘাত হানা হয়েছে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে B-2 বম্বার এবং B-1 বম্বার। বিস্ময়কর এই দুটো যুদ্ধবিমান দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মজুদের অধিকাংশ ধ্বংস করে দিয়েছে। Last night, a B-52 bomber force struck ballistic missile and command and control posts. We are also sinking the Iranian Navy. এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে পাল্টা আঘাত এনেছে ইরান। সিএনএন বলছে, দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সিআর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত এনেছে। এই অবস্থায় রিয়াদ, কুয়েত এবং বৈরুতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনে ওই অঞ্চলে ভয়ঙ্কর সব সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয় খামেনি প্রশাসনের অনুগতরা। রিপাবলিকান বর্ষিয়ান সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, আগামী দিনগুলো দুর্বিষহ হয়ে উঠবে ইরানের জন্য। আরব দেশগুলো এখন থেকে পাল্টা আঘাত হানবে তেহরানের বিরুদ্ধে। ফলে চতুর্দিক থেকে আক্রমণে দিশেহারা হয়ে পড়বে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় IRGCর ঘোষণায় গ্যাসের ঊর্ধ্বগতিতে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যাবে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। আদিব মোহাম্মদ, ATN বাংলা। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন মুজতাবা হোসেইন খামেনি। তিনি গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। 56 বছর বয়সী খামেনির বড় ছেলে মুজতাবাকে নির্বাচিত করেছে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। সূত্রে বরাতে ইরান ইন্টারন্যাশনাল এমন খবর দিয়েছে। বলা হচ্ছে, মুজতাবা হোসেইন খামেনি IRGCর অত্যন্ত ঘনিষ্ঠ। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইরান। তবে নিউ ইয়র্ক টাইমসও বলছে, আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মুজতাবা হোসেইন খামেনি অন্তর্বর্তী পরিষদের প্রধান পছন্দ বলে জানতে পেরেছে তারা। রাজধানী মোহাম্মদপুরের আদাবর থানার 52 কাঠা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ 6 জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, অপরাধ দমনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুসারে অপরাধীদের প্রতি জিরো টলারেন্স দেখিয়ে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। তিনি বলেন, এ ধরনের অভিযান চলমান থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। আমরা আজকে আকস্মিকভাবে কোনোভাবে যাতে জানতে না পারে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি এবং এখান থেকে আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে আমরা মাদক পেয়েছি। আমরা একজনকে দেখলাম যে সে নিয়মিত ইয়াবা খায়, নিজেই স্বীকার করেছে মাদক খায়, আপনাদের সামনে স্বীকার করলো। একজনের নামে মার্ডার মামলা আছে আমরা জানতে পারতেছি। অভিযান চালিয়ে আমরা বেশ কয়েছে 3টায় যে চাপাতি আর 3টা হচ্ছে সোরা উদ্ধার করলাম। এগুলো খুব ধারালো শার্প এবং এই জিনিসগুলোই হচ্ছে যে ছিনতাই এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত হয়। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মনসুর জাভোশি। গুলশানে ইরান দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তার প্রশ্নে বিদেশি নাগরিক ও ইরানের নাগরিকদের মধ্যে আলাদা করে দেখা হচ্ছে না। তিনি আরও জানান, সবার নিরাপত্তায় সমান অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইরানে বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। বর্তমান পরিস্থিতিতে ইরানের কোনো বিদেশি নাগরিক ও ইরানের নাগরিকদের আমরা পার্থক্য করি না, সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সে কারণে ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য তেহরানের বাংলাদেশি দূতাবাস থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ রাখছে। যে কোনো প্রয়োজনে আমরা সহায়তা করতে প্রস্তুত। উপদেষ্টা হিসেবে 16 মাস দায়িত্ব পালন করে পদত্যাগ করার পর নানানভাবে আর্থিক লেনদেনের যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ পরিকল্পিত, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমের সামনে তিনি নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট তুলে ধরেন। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে, দুইটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে সোনালী ব্যাংকের, সেটাতে 9,930 টাকা আছে, আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি ট্যালারি সবকিছু মিলে, আমি সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল, তারপর সব মিলে ক্রেডিট হয়েছে মোট 85,81,000 টাকা, আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা, এখন আছে 9,78,000 টাকা। আমার এবং আমার পরিবারের সকলের ব্যাংক হিসাব জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন, যাতে করে এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা স্থগিত করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অভূতপূর্ব জনসমাগমের সম্ভাবনার কারণেই জানাজা সহ শ্রদ্ধানুষ্ঠানটি স্থগিত করা হয়। তেহরানে 3 দিনব্যাপী এই অনুষ্ঠান বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়ার কথা ছিল। রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। সপ্তাহান্তের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তার মৃত্যু ঘিরে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও হেনোলাক্স কোম্পানির মালিক ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বিকেলে তিনি ইন্তেকাল করেন। নুরুল আমিনের জানাজা বৃহস্পতিবার সকাল 10টায় তার নিজ বাড়ি নরসিংদীর শিবপুরের সীমারবাগ গ্রামে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে ব্যবসায়ী মহল সহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এবার খেলার খবর। ফিন অ্যালেনের অপরাজিত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। প্রোটিয়াদের 169 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি অ্যালেন ও সেইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার বোলাররা। সেইফার্ট করেন 33 বলে 58 রান। অ্যালেনের ব্যাট থেকে আসে 33 বলে অপরাজিত 100 রান। এর আগে ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই চাপে ফেলে নিউজিল্যান্ড। 77 রানে 5 উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে মার্কো হানসেন 50-তে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। 8 উইকেটে 169 রানের সংগ্রহ দাঁড় করে তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার।
স্বার্থ অক্ষুণ্ণ রেখে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি মেনে চলবে সরকার, মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন। 2035 সালের মধ্যে কর জিডিপির 15% বাড়াতে চায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা। ঋণ খেলাপিদের প্রতি কঠোর হতে ব্যবসায়ীদের সুপারিশ। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে দ্রুতই অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না পুলিশ। দেশে তেল গ্যাসের মজুদ আছে, মার্চ পর্যন্ত যুদ্ধ দীর্ঘায়িত হলে সংকটের আশঙ্কা জ্বালানি মন্ত্রীর। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার কাছে সহযোগিতা চেয়েছে সরকার। এবং ইরানের সাবমেরিন ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ ডুবিতে দেশটির অন্তত 87 জনের মরদেহ উদ্ধার। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।